সফিউল্লাহ আপনার কাছে আসবো, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী, তার একের পর এক প্রকল্প ঘোষণা, দুটো টার্মে 99 থেকে 2001 এবং তারপর 2009 থেকে 2011 রাজ্য সরকার ছিল আপনাদের। আপনারা তখন বারবার এই সদিচ্ছা ইত্যাদি নিয়ে প্রশ্ন তুলতেন। আজকে রেলমন্ত্রী যা বলেছেন সংসদে দাঁড়িয়ে 2006 থেকে 12 অ্যান্টি কলিশন ডিভাইসের নামে খেলনা বসিয়ে কার্যত যে ছেলে খেলা হয়েছে মানুষের প্রাণ নিয়ে, আপনারা তার ভিত্তিতে কিছু দাবি করবেন তদন্ত? অনির্বাণ, আমি প্রথম বলি, আমরা যখন এই টেলিভিশন চ্যানেলে বসে এই দুর্ঘটনার দায় কার, কোন সরকারের দায়, এসব আলোচনা আমরা করছি, আমাদের ভারতবর্ষের অন্যতম ব্যস্ততম রেলওয়ে স্টেশন শিয়ালদা স্টেশন থেকে প্রায় একাধিক উত্তরবঙ্গগামী ট্রেন কিছুক্ষণের মধ্যে ছাড়বে। অনেক প্যাসেঞ্জার তারা এসে ট্রেনে বসবে। তারা অনেকেই হয়তো জানে না যে এই যাত্রা তাদের শেষ যাত্রা কিনা। এটা হচ্ছে গত কয়েকদিন ধরে আমাদের রাজ্যে, আমাদের দেশের রেলের দুর্ঘটনার যে চিত্র, সেটা যে চিত্র। এবং এই মুহূর্তে আমাদের দেশের প্রায় জনসংখ্যা 140 কোটির বেশি, এবং রেল হচ্ছে আমাদের দেশের যোগাযোগ মাধ্যমের একমাত্র সব থেকে ইম্পর্ট্যান্ট লাইফলাইন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এই মুহূর্তে আমাদের দেশের রেলমন্ত্রী হচ্ছেন একদম আইআইটি বিদেশ থেকে ম্যানেজমেন্টের ডিগ্রিধারী অশ্বিনী বৈষ্ণব বাবু। এইগুলো হচ্ছে আমাদের একটা দিক। উল্টো দিকে দাঁড়িয়ে থেকে এই সময়ে দাঁড়িয়ে আমরা নানা বিষয় নিয়ে আলোচনা করতে পারি, কিন্তু একটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব না যে এই মুহূর্তে রেলের শূন্যপদ কত। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যে শূন্যপদ প্রায় 20,000-এর কাছাকাছি এই মুহূর্তে খালি আছে। উল্টো দিকে দাঁড়িয়ে আমাদের দেশের আমি অনির্বাণ, আমি যাবো, আমি 2006-12 কথা যাবো। একটা তথ্য শুধু অ্যাড করে দিয়ে কমপ্লিট করবেন। 2006-12 তো বলবেন আপনি এখনকার কথা বলছেন, আপনি সেটাও নিশ্চিতভাবে বলতে পারেন। আপনার অভিরুচি আপনি কি বলেন? আপনি বলছি 2004 থেকে 2014 এদেশে রেলওয়েতে কত শূন্য পদ ছিল সেটাও যদি একটুখানি বলেন। হ্যাঁ নিশ্চিত, আমি সেটাই তো বলছি। আমি সেটাই বুঝি অনির্বাণ। এই জায়গায় দাঁড়িয়ে থেকে যে রেলের একাধিক যে শূন্য পদ, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের শূন্য পদ আছে, এবং রেলের যে ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্টের কথা নানাভাবে শোনানো হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বন্দে ভারত বুলেট ট্রেনের গল্প শোনানো হচ্ছে। উল্টো দিকে দাঁড়িয়ে থেকে রাঙাপানিতে 1.5 মাসের মধ্যে 2 বার অ্যাক্সিডেন্টের মতো ঘটনা ঘটলো। এবং এই প্রতিদিন আমি অভ্রদাকে দেখছিলাম যে ইউপিএ আমলের যে 10 বছর, সেই সময়ে দাঁড়িয়ে রেলের অ্যাক্সিডেন্টের কতজন মারা গেছে, কত অ্যাক্সিডেন্ট, তার দিনে কত হয়, মাসে কত হয়, তারা একটা তালিকা দিচ্ছিলেন। খুব ভালো কথা, হয়েছিল তো, সত্যিই তো হয়েছিল সেই সময়কার অ্যাক্সিডেন্ট, এবং আজকেও হয়েছে অ্যাক্সিডেন্টগুলো, এবং আজকে এই সময় হচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, এই ভারতবর্ষের মানুষ 2014 সালে ইউপিএ সরকারকে সরিয়ে এনডিএ সরকার নিয়ে এসছে, এবং এনডিএ সরকার তৃতীয়বারের জন্য ক্ষমতা এসছে। ইউপিএ সরকার তার ব্যর্থতার কারণেই তো তথাকথিত মোদীকে বিশ্বাস করে এই ক্ষমতায় নিয়ে এসছে। আর আজকে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা যে কথাগুলো বলছি, দেখুন না, আমি এই জায়গাতেই আসছি আমি এই জায়গাতেই যাচ্ছি অনির্বাণদা। দেখো, এই সময়ে দাঁড়িয়ে এই যে অব্রত একটা কথা বলছিল যে সেফটির জন্য প্রায় 9 লক্ষ কোটি টাকা খরচ হয়েছে, তার সেফটির নিদর্শন আমরা দেখছি। আমরা বড় ঢক্কা নিনাদ করে দেখেছি করোনার সময় প্রায় 1000 কোটি টাকা খরচ করে নতুন পার্লামেন্ট হাউস, বর্ষার পরে সেই পার্লামেন্ট হাউসের জল ধরার জন্য বালতি হচ্ছে 100 টাকার বালতি থেকে বাঁচাচ্ছে 1000 টাকার পার্লামেন্ট। এবার ফিরে যাই আমি ওই 2006 থেকে 12 কথা যেখানে আসছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের কথা, দীনেশ ত্রিবেদীর কথা, লালু প্রসাদ যাদবের কথা, মুকুল রায়ের কথা। আমার প্রশ্ন হচ্ছে, প্রথম, যদি ওই অ্যান্টি কলিউশন ডিভাইসের যে কথা বলা হচ্ছে তার যদি সেফটি সিকিউরিটি না থেকে থাকে, ওই সমস্ত সিস্টেমের যেটা করা হয়েছিল, খরচ করা হয়েছিল, খরচটা কার টাকা? আমার টাকা, আপনার টাকা, সরকারের টাকা, জনগণের টাকা নিয়ে যদি এরকম কোনো খেলনা লাগিয়ে সে যদি পার পেয়ে যায়, গত 12 বছর পার করে যায়, তার কোনো তদন্ত এখনো পর্যন্ত হলো না কেন? এখন কেন ঐষ্ণী বৈষ্ণবের পার্লামেন্টে দাঁড়িয়ে মনে পড়লো? কারণ একের পর এক দুর্ঘটনা হচ্ছে, সেই দুর্ঘটনাকে জাস্টিফাই করার জন্য সেই দিন আমরা তো বারবার বলেছি 2010 সালে জ্ঞানেশ্বরীর সময় আমরা বলেছি ওই ছত্রধর মাহাতো আসলে তৃণমূলের লোক, পরে প্রমাণিত হয়েছে এই দুর্ঘটনার সঙ্গে ওই তৃণমূলের নেতারাই, ওই ছত্রধর মাহাতোর মতো লোকেরাই জড়িত। এবং আমরা এটাও বলেছি, নিশ্চয়ই বলবেন, এটাও বলেছি 2009 থেকে 2011 মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী হয়েছিলেন, আসলে একের পর এক শিলান্যাস করেছিলেন, শিলা দিদি নামে খ্যাত হয়েছিলেন। তার কারণ বাংলার মানুষকে দেখানোর দরকার ছিল তার বামপন্থী সরকারটা চলে গেলে সে সরকার অনেক কিছু করবে, সেটা দেখছে। আর একটা জিনিস সুদীপ্ত প্রধানমন্ত্রী ছিল, তখনও কিন্তু মমতা
মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী সুদীপ্ত বাবু, একটা ছোট সেই প্রশ্ন দায়িত্বও করবো? নিতে হবে। আমি একটা প্রশ্ন, নিশ্চয়ই। 2006 থেকে 9 যেটুকু আমার মনে পড়ছে, রেল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন বাসুদেব বাসুদেব আচার্য। উনি আটকাননি কেন? উনি এটা আটকাননি কেন? উনি আটকাননি কেন? উনি বাসুদেব আচারিয়া পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিতে বসে যে আলোচনাগুলো করেছেন, আমার আরো সেগুলো কয়টা নিশ্চয়ই না, তথ্য কোনো বিবৃতি ফাইলে নেই, পেয়ে যাবেন কোনো আপনি। বিবৃতি তো পাইনি। নিশ্চয়ই তথ্য ফাইলে পেয়ে যাবেন। আপনি তথ্যগুলো ঘাটুন। পশ্চিমবঙ্গের রেলের জন্য যদি innovative কোনো planning করে থাকে, বাসুদেব আচারিয়াই করেছে। কোনো মমতা বন্দ্যোপাধ্যায় অমিত ঘোষ আমার সঙ্গে রয়েছেন। অমিত ঘোষ, এক মিনিট আমি আসবো। অমিত ঘোষ আমার সঙ্গে রয়েছেন, AIRF এর জেনারেল সেক্রেটারি। আমি আসবো অমিত বাবু। অমিত বাবু, আপনার কাছে আমার চট করে একটু জেনে নেওয়ার, আপনারা যারা রেলওয়ের কর্মচারীদের বা রেলওয়ের শ্রমিকদের নিয়ে কাজ করেন, আপনাদের চোখে দাঁড়িয়ে, একেবারে কোনো রাজনীতির জায়গা থেকে জিজ্ঞাসা করছি না, রেলওয়ের সুরক্ষাটা এখন ঠিক কোথায় দাঁড়িয়ে আছে? এই 2006 থেকে 12 একটা ঘটনা আমরা শুনলাম, 2014 থেকে নতুন সরকার এসছে, কিন্তু তাতে কি সুরক্ষা বিধি নিয়ে, সুরক্ষা চালু করা নিয়ে সরকারি দৃষ্টিভঙ্গির কোনো বদল আপনাদের চোখে পড়েছে সার্বিকভাবে? শুধু অ্যান্টি কলিশন ডিভাইস বলছি না, সার্বিক। দেখুন, ব্যাপারটা হচ্ছে এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটছে এবং বারবার ঘটছে, এটা সবার কাছে চিন্তার বিষয়। এটা নিয়ে রাজনীতি করবার বিষয় না। আজকে সবাই মিলে, আজকে আমাদের সব দল বলুন, দেশের জনগণ বলুন, রেলওয়ে পিপল বলুন, সবাই মিলে একসাথে যাতে এই রেলটা বাঁচে, কারণ রেলটা আমাদের লাইফ লাইন। এখানে আপনার ট্রাক লাইন যে আছে 1,26,366 কিলোমিটার ট্রাক লাইন আছে, 7,335টা স্টেশন আছে। এবার খেয়াল করে দেখুন, 13,523টা প্যাসেঞ্জার ট্রেন আছে। তার মধ্যে বলছেন যে তার মধ্যে 3,000 এইগুলোকে পরিষেবা দেওয়ার জন্য যে পরিমাণে কর্মী তার মধ্যে সেটা নেই, তার মধ্যে 3,000 এক্সপ্রেস ট্রেন আছে, 9,146 ফ্রেট ট্রেন আছে। এবার আপনি বলছেন যে রক্ষা কবচ, আপনি নিউটনের গতিসূত্র দিয়ে যদি দেখেন, রক্ষা কবচ অ্যাক্সিডেন্ট রুখতে পারবে না। সার্টেন যদি এটা দাঁড়ায় তাহলে ডিরেলমেন্ট হবে, ডিরেলমেন্ট আটকানো যাবে না। এই ডিরেলমেন্টটা একটা ব্যতিক্রমী ডিরেলমেন্ট, মাঝখান থেকে একটা ডিরেলমেন্ট হয়েছে। তাহলে লাইনের কোনো ফ্র্যাকচার ছিল না, থাকলে আগে প্রথম দিকে এইটা পড়তো, পড়েনি, মাঝখান থেকে হচ্ছে। মাঝখান থেকে এত বড় যে একটা ট্রেন, আজকে 22/44 বগির একটা মালগাড়ি ওখান দিয়ে যাচ্ছিল, এই 22/44 বগির যে মালগাড়ি, তার মাঝখান থেকে 19 এবং 21, দেখুন 20টা কিছু হলো না, 19 এবং 21 ডিরাইড হয়েছে বগি, কাপলিং এর সমস্যা। কাপলিং এর। এতে দাঁড়িয়ে চাকার যে অ্যালাইনমেন্ট থাকে, সেই অ্যালাইনমেন্টগুলো ঘষতে ঘষতে অনেক সময় কমে যায়, তার গেজিং কমে যায়, তার পড়ে নজর যেতে রাখবে পারে। কে? এবং এইটাতে নজর রাখবে কে? কার দায়িত্ব? এইটার নজর রাখার দায়িত্ব হচ্ছে যে আপনার মেনটেনেন্সের। এই মেনটেনেন্স তাতে কি লোক কম আছে? কর্মী কম আছে? লোক এমনিতে কম, মানে কি হচ্ছে, কন্ট্রাকচুয়াল লেবার যাদের দায়বদ্ধতা নেই, সেই লোকের সংখ্যাটা বেশি আছে, তাদের দায়টা চাপিয়ে দিচ্ছে রেল কর্মচারীর ওপরে। আমরা এটা বলতে চাইছি যে এইখানে দাঁড়িয়ে একটা 13টা ডিপার্টমেন্টের কোলাবোরেশনেই রেলটা চলে, এখানে প্রাইভেটাইজেশন চলে না। যত তাড়াতাড়ি সরকার বলুন, আমজনতা বলুন, সবাই বুঝবে এখানে একসাথে যাদের টেকনিক্যাল নোহাও আছে, যারা সেফটি সম্পর্কে ঠিক, জানে, ঠিক। তাদেরকে দিয়েই এই ঠিক, মেইনটেনেন্স কিন্তু ব্যবস্থা একসাথে কাজ করবার মানসিকতাটা আদৌ আছে তো, নাকি একে অপরের উপরে দায় চাপাবার মানসিকতা আছে?